This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষ যেটা এখন শুনছেন সেটা এখন তিনি বলছেন না, তার কারণ তিনি ভেতরে ভেতরে বোধহয় মজা নিচ্ছেন। কারণ ওই যে পারফরমেন্সের মাপকাঠিতে তিনি নিজের পথ ফিরে পেয়েছেন, দেখুন এটা কিন্তু ওই বললাম একটা উদাহরণ সেট হয়ে যাওয়া মানে সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি। বাকিরা যারা বলছেন আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছেন বা শুনলেন মদন মিত্র বলছেন যে প্রয়োজনে তিনি চিঠি লিখবেন, মানে কোথাও গিয়ে আনুগত্যটাকে ওই ক্লজগুলোর মধ্যে ঢোকানোর জন্য একটু তার হয়ে সওয়াল করা আর কি, এরকমই তো গোটা ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। মানে কোথাও গিয়ে আনুগত্য এই শব্দটা ওই বিচার্য বিষয়গুলোর মধ্যে থাকাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এটাই তো সোজাসাপটা ব্যাপার। এবার এই আনুগত্য আর পারফরমেন্স মানে এই দুটো মিলে কি হয়, ধরে নিচ্ছি কার্যকারিতা। এবার আনুগত্য বাদ দিয়ে কি কার্যকারিতা থাকতে পারে, এটাও একটা বড় প্রশ্ন। এবার তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে তার মানে দুটোকে আলাদা আলাদা জিনিস বলে ধরা হবে, কারণ আনুগত্য আর পারফরমেন্স দুটোর যৌথ কার্যকারিতাটাই যদি একমাত্র বিচার্য হতো তাহলে তো এই বিতর্কটাই হতো না। বিতর্ক যখন হচ্ছে, যখন আলাদা করে আনুগত্যের জন্য চিঠি দেওয়া হচ্ছে বা চিঠি কেউ দেওয়ার কথা ভাবছেন, প্রসঙ্গটা যখন উঠছে, যখন কুণাল ঘোষ বলতে গিয়েও কিছু বলছেন না, মন্তব্যটা হোল্ড করছেন, বলে দিতে পারতেন হ্যাঁ দুটোই, অথবা না আনুগত্যটা বাদ, বলছেন না মানে সবাই জানেন তার সঙ্গে ওই তিনি অলরেডি প্রথম কথা পুরস্কৃত হয়েছেন, দ্বিতীয়ত তার সঙ্গে অভিষেকের একটা খুব ভালো সম্পর্ক, ফলে তাকে নবীন গোষ্ঠীর নেতা ধরা যেতে পারে। এবার তাহলে তিনি চাইছেন কি যতক্ষণ পারা যায় থাক না, একটু টেনশানে থাক, এই জন্যই কি আপাতত মুখে কুলুপ। রাজনীতি খুব মজার জায়গা জানেন তো, সারাক্ষণ খালি টেনশান আর ওই জটিল অঙ্ক না, কিন্তু এর বাইরে এন্টারটেইনমেন্ট প্রচুর আছে, জাস্ট একটু আপনাকে খুঁজে নিতে হবে। এই দেখুন না তৃণমূল কংগ্রেসে একটা অদ্ভুত সুন্দর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই দুটো বিষয় নিয়ে। এই বিষয়টাই কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে পারে যে এই দুটো মিলিয়ে কোনো জিনিসটা দুটো প্যারালাল জিনিস। দেখুন শীত পড়েছে, এই সময় এই গোটা বিষয়টার মধ্যে একটা স্পোর্টিং ভাব, খেলা টেলা আছে, ক্রিকেট খেলা এই সময় হতো, এবার স্পোর্টসগুলো হতো আগে, তো এই সময়টাতে তৃণমূলও মনে হচ্ছে স্পোর্টসে নেমে পড়েছে জানেন তো। একটা খুব সুন্দর নিজেদের মধ্যে প্রতিযোগিতা, রাজনৈতিক প্রতিযোগিতা, তো সেটার মধ্যে একটু জটিলতাগুলো থাকে। এটা কেউ বলতেই পারেন যে এইগুলো নিজেদের মধ্যে তো একটু টাগ অফ ওয়ার করে ঠিক করে নিলেই হতো, একদিকে আনুগত্য আরেকদিকে কার্যকারিতা, যে যেদিকে দাঁড়াতে চান সে সেদিকে দাঁড়ান, দড়ি টানাটানি হোক, হয়ে ঠিক হয়ে যাক, কে থাকবেন কে হারবেন। ওই বীরভূমের কঙ্কালীতলায় চলে যান, পরিষ্কার বুঝতে পারবেন প্রতিযোগিতাটা কীরকম হওয়া উচিত। সেখানে সকালে আর বিকেলে তৃণমূলের মিছিল বেরিয়েছে, একই জায়গায় একই এলাকায় একই দলের দুটো মিছিল, তৃণমূলের মিছিল বা পাল্টা মিছিলও বলতে পারেন। রাজনীতি যারা করেন না তারা জানেন মারের পাল্টা মারের মতো মিছিলের পাল্টা মিছিলের একটা চল আছে রাজনীতিতে। পাল্টা ব্যাপারটাই খুব রাজনীতিতে খুব পছন্দের জিনিস, দেখবেন সব কিছুতে, মানে সবসময় নিজের দলের ভেতরে না, অন্য দলের সঙ্গে তো তাই চলে। কোথাও হয়তো সিপিআইএম বা বিজেপি এর একটা মিছিল করলো বা মিটিং করলো, দেখবেন সেখানে দুদিনের মধ্যে পাল্টা কর্মসূচির ডাক দিল তৃণমূল। এটা হয়, ওই আমরা তো বিধানসভাতেই দেখেছি, এক জায়গায় তৃণমূল বসলো তো পরের দিন বিজেপি গিয়ে সেখানে গঙ্গার জল ঢাললো, একই জায়গায়। এই পাল্টা ব্যাপারটা একটার সঙ্গে আরেকটা রিলেট করে, কিন্তু একই জায়গায় তৃণমূলের মিছিলের পাল্টা তৃণমূলের মিছিল কেন? আনুগত্য আর পারফরমেন্সের দ্বন্দ্বেই কি এই মিছিল পাল্টা মিছিল? প্রশ্ন তো উঠছে। কঙ্কালীতলায় সকালবেলা কাজল শেখের অনুগামীরা মিছিল করেছিলেন, আর সন্ধে মিছিল করেছেন, ঠিক ধরেছেন, অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এবার দুটো মিছিল দেখুন, অদ্ভুত। দুটো মিছিলেই তৃণমূলের পতাকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি ছিল। তারপরেও দুটো মিছিলের উদ্দেশ্য ছিল আলাদা আলাদা,
একটা জাস্ট স্লোগান, সেখানেই আলাদা হয়ে গেছে দুটো মিছিল। একটা মিছিলে স্লোগান উঠেছে কাজল শেখ জিন্দাবাদ, আর একটা মিছিলে স্লোগান উঠেছে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। এবার খেয়াল করে দেখুন, এই লড়াইটা একটা ঠান্ডা চাপা লড়াই, দীর্ঘদিন ছিল। কাজল এসে পুরো সিস্টেমটা বদলে দিলেন বিনা রক্তপাত, অথচ জয় এসে গেছে দলে। ফলে এটা তো কার্যকারিতার দিক থেকে অনুব্রত মণ্ডলের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ প্রত্যেকবার অনুব্রত মণ্ডলের ওই বিভিন্ন নিদান, কখনো চরাম চরাম ঢাক বাজা, কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা, আর কখনো রাস্তার পাশে উন্নয়ন দাঁড় করিয়ে রাখা, এইগুলো নিয়েই তো পরবর্তী ক্ষেত্রে বিরোধীরা বা সবাই বক্তব্য রাখতে শুরু করেন। এতে খুব একটা কিছু এসে যায় না, দল যা জেতার জেতে, সিট যা থাকার থাকে, কিন্তু ওই ইমেজে কোথাও একটা দাগ লেগে যায়। যদি এটা আপনারা বলবেন যে এই রাজনীতিতে এখন ইমেজ নিয়ে কে কতটা মাথা ঘামান, দলের ইমেজ নিয়ে কে কী ঘামান না ঘামান সেটা আলাদা কথা, কিন্তু ইমেজ বস্তুটা খুব বিষম বস্তু, কখন তার প্রয়োজন পড়ে যায় কেউ কিন্তু জানে না। এবং ওই জায়গাটাতেই কাজল শেখ বুঝিয়ে দিয়েছেন তিনি আলাদা। ওই কার্যকারিতায়, মানে যেখানে উন্নয়নকে দাঁড় করিয়ে ভোট হয়েছে, যেখানে চরম চরম ঢাক বেজেছে, গুড় বাতাসা বিলি হয়েছে, এবং তাতে তৃণমূলের ইমেজে খানিকটা হলেও দাগ লেগেছে, অথচ তার আমলে জয় এসছে কিন্তু তৃণমূলের ইমেজে কোথাও দাগ লাগেনি, সেটা বরঞ্চ দাগ পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। কঠিন পরিস্থিতিতে পারফরমেন্স করে দেখানো, এটার পুরস্কার অবশ্য কাজল শেখ হাতে হাতে পেয়েছেন। ওই ঠিক বললাম না, পারফর্ম করলে যে পুরস্কার পাওয়া যায়, দুটো এরকম সাম্প্রতিককালে আমরা উদাহরণ দেখলাম। একটা এই সাম্প্রতিক অতীতে কুণাল ঘোষের ক্ষেত্রে, আরেকটা তার আগে কাজল শেখের ক্ষেত্রে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি, আর দুদিন আগে Y+ সিকিউরিটি পেয়েছেন, যেটা ধারে ভারে অনুব্রত মণ্ডলের নিরাপত্তার সমকক্ষ। কিন্তু উনিও Y+, ইনিও Y+, উনিও তৃণমূল, ইনিও তৃণমূল। এবার তা সত্ত্বেও কঙ্কালীতলায় দুটো আলাদা মিছিল কেন দুটো মিছিল মিলল না? কেন একই মিছিলে কাজল শেখ জিন্দাবাদ আর অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগান উঠল না? অনুব্রত মণ্ডল প্রবীণ নেতা, প্রবীণ গোষ্ঠীর নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত, আর কাজল শেখ বয়সে ছোট, তৃণমূলের নবীন মুখ, সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই যে দুজনের আনুগত্যের জায়গাটা একটু ফারাক, বা দুজনের বৈশিষ্ট্যের জায়গাটা একটু ফারাক, সেই জন্য কি দুজনের মধ্যে ওই আনুগত্য আর কার্যকারিতার তুলনাটা এমনি চলে আসছে? ঠিক যেভাবে মদন মিত্র আর কুণাল ঘোষের কথা সূত্র ধরে প্রবীণ নবীনের বিষয়টা এসছে। দেখুন, যতই তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলুন, ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল যে একটা হচ্ছে সেটাকে তো অস্বীকার করতে পারছেন না। কোনো ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, তাহলে সেটা আমরা নিশ্চয়ই দেখবো, খবরাখবর নেব, এবং সেটা তো আমাদের দলীয় ব্যাপার যদি হয় আমরা মিটিয়ে নেবো, এটা মেটানোর ব্যবস্থা করব। এটা তো আমাদের দেখতে হবে, নিশ্চয়ই দেখতে হবে। তোমার মুখে আমি দেখি সম্মান, সত্য এবং আনুগত্যের মানচিত্র। সম্মান, সত্য, আনুগত্য, উফ কি অসাধারণ একটা লাইন বলুন তো, কি তিনটে শব্দ, একদম পুরো বুলেটের মতো বেঁধে। এবং এটা কিন্তু আমার কথা না, এটা উইলিয়াম শেক্সপিয়ারের কথা। হঠাৎ করেই জাস্ট মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই শব্দগুলো তো রাজনীতির ক্ষেত্রে খুব ভারী এবং শক্তিশালী। সম্মান আর সত্য, এই দুটোর কাঁধে চড়েই তো আনুগত্য আসে। আনুগত্য দেখাতে অনুগামীরাও আসে, আবার অনুগামীরাও কিন্তু পাল্টা অনুপ্রাণিত হয়। মানে একটা সার্কেল, একটা সিস্টেম বলতে পারেন। এই সিস্টেমে আপনি আর আমরা কে বলুন তো? এটা জানেন, নিমিত্ত মাত্র। আসলে সিস্টেমে থাকতে গেলে সিস্টেমের মতো করেই থাকতে হয়। আর এখানেই শেক্সপিয়ারের ওই লাইনটা একটা হালকা দ্বন্দ্ব রয়েছে।
সম্মান আর সত্যের সঙ্গে একই পংক্তিতে রাখা হয়েছিল আনুগত্য শব্দটাকে। এবার আজকাল যদি দেখেন, অন্তত এখানকার রাজনীতির ক্ষেত্রে ওই সম্মান আর সত্য, মানে সত্যকে যদি সততা বলে ধরেন তাহলে ব্যাপারগুলো কিন্তু বড্ড গোলমেলে। নইলে পুলিশকে কেউ এভাবে শিরদাঁড়া দেওয়ার হিম্মত দেখায়, আমরা তো দেখেছি আরজিকর কাণ্ডের সময়, এবং পুলিশকেও সেই শিরদাঁড়া গ্রহণ করতে হয়। আচ্ছা, অন্যায়ের সাথে আনুগত্যের দ্বন্দ্বের কারণেই কি বারবার সম্মান আর সততা নিয়ে প্রশ্ন উঠছে? আজ আদালতে পুলিশের সম্মান আর সততা ধুলোয় গড়াগড়ি খেয়েছে। জমি মাফিয়া বনাম জমি মালিকের একটা কেস উঠেছিল কলকাতা হাইকোর্টে, জানেন তো। এবং বললাম না, মানে সাম্প্রতিককালে যাদের ওপর আমরা ভয় করতাম, ভক্তি করতাম, যাদের ওপর ভরসা করে সমাজটা চলতো, তাদের এখনও বিশ্বাস করি তাদের কার্যকারিতা, তাদের কর্মদক্ষতা কিচ্ছু কমেনি, কিন্তু অদ্ভুতভাবে কেন যে তারা নিজেদের ইমেজটাকে নিয়ে এভাবে ছেলেখেলা করছেন, কোন কারণে, কিসের চাপে, সেটা একটা বড় স্টাডি মেটেরিয়াল হতে পারে, জানেন তো। লোকে এটা নিয়ে গবেষণা করতে পারে। অথচ বিষয়টা কি, ওই বললাম জমি মাফিয়া বনাম জমি মালিকের একটা কেস কলকাতা হাইকোর্টে উঠেছে। নর্মালি এগুলো ওঠে। এবার সেইখানে গিয়ে জমি মাফিয়ার হয়ে ব্যাট ধরায় নিউ টাউন থানার ও আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভাবুন তো, জমির মালিক মানে অভিযোগকারীকে তিনি শিক্ষা দপ্তরের এক প্রাক্তন আধিকারিক, মানে যথারীতি সরকারেরই একটা অঙ্গ, এক সময়ের অঙ্গ, তিনি সরকারেরই আরেকটা অঙ্গ পুলিশের বিরুদ্ধে আদালতে গেছিলেন। এটা পুলিশের জন্য কত বড় ধাক্কা, সরকারের জন্য আরও কত বড় ধাক্কা ভাবুন তো। এবং সেখানে কি প্রমাণ হচ্ছে, সরকার তার কাছ তো সবাইকে ন্যায় বিচার এগুলো দেওয়া, পুলিশ তো সেইগুলোই দেওয়ার একটা উইং, তাদের সরকারের একটা অস্ত্র। সেই অস্ত্র যদি যাদের দেওয়ার কথা প্রোটেকশান তাদের না দিয়ে যারা ওই প্রোটেকশান ভঙ্গের চেষ্টা করছে তাদের প্রোটেক্ট করে, তাদের আনুগত্য দেখায়, তাহলে বুঝতে হবে যে তাদের আনুগত্যটা বদল হয়ে গেছে, সরকারের প্রতি আনুগত্য নেই। এই প্রমোটারের প্রতি আনুগত্য থাকার জন্যেই কি সঠিক পদক্ষেপটা নিতে পারেনি পুলিশ? আদালতকে বিভ্রান্ত করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু বলেছেন, এমন আইসি নিজে দায়িত্ব থেকে না সরলে আদালতই সরিয়ে দিতে পারে। এটা কি উর্দির সম্মান আর সততায় আঘাত নয়? আইসি আর প্রমোটার এরা যদি আম আর দুধ হয়ে যায়, তাহলে তো আমি আপনি মানে পাবলিক আঁটি হয়ে গড়াগড়ি খাবো। আজকে আরও একটা অভিযোগ কিন্তু সামনে এসছে, আরেকটা ধাক্কা, আরেকটা অস্বস্তি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আইসির গাড়ির চালকের বিরুদ্ধে বালির গাড়ির থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠলেই যে অভিযুক্ত নয় সেটা আমরা জানি, তারপরেও বলছি, কারণ অভিযোগকারীকে যদি শাসক দলের বিধায়ক ধরেন তাহলে তো বিষয়টা একটু অন্যভাবে দেখতে হয়, তাই না? কেসটা হাতে নাতে ধরেছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এটা করে তপনবাবু কি মনে হচ্ছে জানেন তো, এই যাত্রায় শেক্সপিয়ারকেই বাঁচিয়ে দিলেন। সম্মান, সত্য আর আনুগত্যের লাইনগুলো আপাতত খানিকটা হলেও রক্ষা পেল বোধহয়। থানাকে জানানো হয়েছে, থানা বলছে আপনাদের প্রমাণ কই, উমুক কই, তুমুক কই, এবং আমরা দেখলাম ওখানে একটা পলিটিক্যাল প্রেশার কোনো ক্রিয়েট করা হচ্ছে। তারপর তখন আমরা কোর্টের দ্বারস্থ হই। যেহেতু অ্যাকিউজড ব্যক্তি তিনি ওয়েল লিঙ্কড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সেই কারণে তাকে 35-এর নোটিশ ধরিয়ে তাকে সারেন্ডার করিয়ে কার্যত ছেড়ে দেওয়া হয়, এবং সেই সময় থেকে তিনি থ্রেট দিতে থাকেন। বালির গাড়ি চালাই দিয়ে 2000 টাকা করে নিত, আগে 1500 নিত, এখন 2000 টাকা লাগবে, রেট বাড়িয়েছে। কে নিত? ওটা গোপাল নিত। গোপালটাকে? গোপাল হচ্ছে আইসি ড্রাইভার। আমি আমার দায়িত্বটুকু পালন করি। বালির গাড়ি থেকে জোর জবরদস্তি টাকা নেয়। কে নিচ্ছে? ওই গোপাল, গাড়ির ড্রাইভার। কার গাড়ি? ও সবার গাড়ি চালাতো, আইসি গাড়ি চালাতো, গাড়ি চালাতো। দেখুন, নিউ টাউনের আইসি হোক বা টালা থানার আইসি, আমরা বিচ্ছিন্ন ঘটনাই বলবো, জানেন তো। এখন আমরা এই বিচ্ছিন্ন ঘটনা শব্দটা খুব ইন্টারেস্টিংভাবে ইউজ করতে পারছি। কয়েকজনের মাত্র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তো সেজন্য কখনোই গোটা পুলিশ প্রশাসনের গায়ে কালি লেপে দেওয়া যেতে পারে না। কিন্তু বিন্দুতে বিন্দুতে মিলে গিয়ে আসলে ভাবমূর্তি সিন্ধুতে গিয়ে ডুবছে না তো। শুধু
পুলিশের ভাবমূর্তি নয়, বাংলার ভাবমূর্তিও কি ক্ষুণ্ণ হচ্ছে না? ব্যারাকপুরে বসে ঠিকাদারি করে যাচ্ছে বাংলাদেশি নাগরিক, ভাবা যায়? একদম বিনা ঝঞ্ঝাটে নিশ্চিন্তে নাগরিক পরিষেবার উন্নতিতে আমরা কিন্তু মাঝে মধ্যে শুনেছি যে পুরসভা বলে, বিভিন্ন পুরসভা, কলকাতা পুরসভা তো বেশি করে বলে যে ভিন দেশের টেকনোলজি আনা হবে। এবার এটা শোনা যায় মাঝে মধ্যেই। আমরা বেসিক্যালি আমরা যখনই ভিনদেশি একটা শব্দ শুনি তখনই মনে হয় একটা বিশাল কিছু আসছে, এবার হবে। কিন্তু বাংলাদেশকে তো সেই অর্থে আমরা বিদেশ বলে ভাবি না, পড়শি দোষ। কিন্তু টেকনিক্যালি যদি দেখেন ভিনদেশ তো বটেই, অন্য দেশের টেকনোলজির বদলে পুরসভা কি আস্ত ভিনদেশিকেই উন্নয়নের কাজে নামিয়ে দিল? তাই তো দেখা যাচ্ছে। গতকাল ইডি বিবৃতি দিয়ে জানিয়েছে যে 2 বাংলাদেশিকে ধরা হচ্ছে, তাদের মধ্যে রনি চৌধুরী, সে ব্যারাকপুর পুরসভার ঠিকাদার। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি আজকাল খুব একটা ভালো নয় আমরা জানি, কিন্তু তাই বলে বাংলাদেশের নাগরিককে কর্মসংস্থানের সুযোগ করে দেবে ব্যারাকপুর? ব্যারাকপুরের মানুষ যদি এবার বলেন আমাদের করের টাকা বাংলাদেশে চলে যাচ্ছে, তখন তো আবার সেটা কুৎসা হয়ে যাবে না? বলুন তো। ইডি ব্যারাকপুর পুরসভার ঠিকাদারকে অনুপ্রবেশ, নারী পাচার আর টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করেছে, অথচ এই অভিযুক্তই, মানে ইডির কথা, এই বাংলাদেশি বহু বছর ধরে এখানে শুধু থাকে না, যাবতীয় নথিপতিও পেয়ে গেছে, নথি আছে তাই কাজও পেয়েছে। পুরসভার তো সেটাই বলছে, থাকলে কি করব? তখন তো প্রশ্ন আরও গোড়ায় গিয়ে অনুপ্রবেশকারী নথিটা পাচ্ছে কিভাবে? এবার একদম বেসিকে ফিরে যাওয়া যাক। এখানেও কি সেই আনুগত্যের প্রশ্ন? কেউ কি বলেছে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের নথি দেব? দেখুন, আনুগত্য আর অনুপ্রেরণায় স্বাধীনতা আন্দোলনের লাইনগুলো মনে হচ্ছে একটু অদল বদল যদি হয়েই যায় তাতে কি আর ক্ষতি? তাও তো বটে, দিনকাল বদলাচ্ছে, ভাবনা চিন্তা বদলালেই বা ক্ষতি কী?